সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আমি আর আমার ফ্রেন্ড মিলে একটা স্টোরি টেলিং চ্যালেঞ্জ করেছি। ও আমাকে বলেছে যে ও নাকি ভূতের গল্প শুনে ভয় পাবে না, আর আমি ওকে নিজের সেজো মামার সাথেই ঘটে যাওয়া একটি রিয়েল ইনসিডেন্ট শেয়ার করতে চলেছি। দেখবো রিয়াকশন। তো রেডি তো অঙ্কি? একদম। এন্ড কিপ ইট রিয়েল, ওকে? ডোন্ট বি ফেক। তো গাইজ, এই যে ঘটনাটা আমি বলতে চলেছি, ঘটনাটা হলো আমার মেটার্নাল আঙ্কেল, মিন্স আমার মামা, আমার সেজো মামা। তো খুব আমার মামা এবং মায়েরা যখন ছোট ছিল তখন ওরা থাকতো একটি গ্রামের দিকে। তো সেই গ্রামের পরিবেশটা ছিল খুবই নির্জন, এবং তাদের ঘর ছিল কুঁড়ে ঘর টাইপ অফ। এবার তাদের ঘরের ছেঁচের উপরে, মানে যে বারান্দা থাকতো, বেরিয়ে মাত্র যেটা আঙিনা, ওদের সরু মতো একদম আঙিনা ছিল। তো সেই আঙিনাটা ক্রস করে গিয়ে তাদের বাড়ির একদম পাশেই পুরো হিউজ একটা জাম বাগান, তার পাশেই মানে দিগন্ত ক্ষেত ভর্তি। তো আমাদের মামার বাড়ির সামনেই ছিল একটা সুপারি গাছ। তো সেই সুপারি গাছে একটা মানে কি বলবো, একটা পেত্নী থাকতো। হয়তো তোমরা এটা বিশ্বাস করবে না যে পেত্নী এখন থাকতেও পারে, এখনকার যুগে তোমরা হয়তো কেউ বিশ্বাস করবেও না যে পেত্নী বলে কিছু আছে। বাট বিলিভ মি, আমার নিজের মামার সাথে হয়েছে, এবং আমি তখন অনেক ছোট ছিলাম। আই থিঙ্ক আমি তখন পড়তাম কেজি 2 সামথিং। কারণ কি, ইনসিডেন্টটা আমার খুবই আবছা মনে আছে। পরবর্তীকালে বড় হওয়ার পর সেটা আমি আমার নানিমার মুখ দিয়ে শুনেছি। তো যেহেতু ইনসিডেন্ট আমার নিজের চোখেও খানিকটা দেখা বলেই আমি কথাগুলো ট্রাস্ট করেছি, নাহলে আমি হয়তো আমিও করতাম না। তো একটা রাতের কথা, আমার মামা তখন বারান্দায় শুয়েছিল, কারণ উনি ছেলের সব মামারা একসঙ্গে গুচ্ছ দল মেরে শুতো। শোয়ার পরে তখন আধা ঠিক রাত, আমার নানির একটা স্বপ্ন এসছে যে আমার সেই সেজো মামাটাকে কেউ একজন তুলে নিয়ে যাচ্ছে। এবার আমার নানি স্বপ্নটা দেখে একদম ঘেমে গিয়ে ঘাবড়ে উঠেছে। যতই যাই হোক, উনি ওনার ছেলে মেয়েদেরকে ভালোবাসতেন। তো উঠে গিয়ে যখন চেক করতে গেছে, ওখানে তিনি দেখলেন যে সত্যিকারেরই ওখানে আমার মামা নেই। এবার একটা চিন্তার বিষয়, আর সেই মুহূর্তে আমার বাকি সব মামারাও অনেক ছোট ছিল যে তাদেরকে বলবে যে কি হয়েছে না হয়েছে। তো নানি, আমার নানি মানে ক্যারেক্টারের দিক দিয়ে দেখতে গেলে অনেক সাহসী ছিলেন তিনি। তো তিনি নিজেই হাতে একটা লম্ফ, মানে গ্রাম্য এলাকার দিকে লম্ফ ইউজ হতো আগেকার যুগে লাইট আপ করার জন্য ঘরটা। কারণ কি, আগেকার যুগে অত ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না সব জায়গায়। তো উনি লম্ফটা ধরিয়ে হাতে করে নিয়ে সাহস করে এগিয়ে গেছেন। আর এগিয়ে গিয়ে উনি আশেপাশে প্রথম আঙিনাতে দেখেছে যে আঙিনাতে ছেলে বেরিয়েছে কি, কারণ তখন তো ওয়াশরুমের ব্যবস্থা সেরকম ছিল না, হয়তো হতে পারে আঙিনার সাইডে বা কোথাও আছে কি দাঁড়িয়ে। তো চেক করলো যে না, ওখানে আমার মামা নেই। এবার আমার নানির তো একটা টেনশন বাড়ছেই যে ছেলে কোথায় গেল এত আধার, আর তার উপর দিয়ে ওই রকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠেছে যে ওনার ছেলেকে একজন তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপরে উনি সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলো যে আমার মামা গেছে বাগানের দিকে। এবার বাগানের দিকে গেছে আমার মামা। এবার আমার নানি সেটা লক্ষ্য করতে পেরেছে, এবার গিয়েছে। এবার গিয়ে দেখছে যে আমার মামা প্রপারলি ওখানে এখনো যেতে পারেনি, আর আমার মামা অ্যাকচুয়ালি উঠেছিল ওয়াশরুমের জন্য। তো গিয়ে লম্ফটা আমার মামার কাছে দিল যে ঠিক আছে, তুই যা ঘুরে আয়। এবার উনি যখন বসেছে ওয়াশরুমের জন্য, বসার পরে এবার আমার মামা তখন অনেক ছোট ছিল। কারণ কি, আমার মায়ের থেকেও তিনি ছোট ছিলেন, মানে অনেকটাই ছোট ছিল। তো তো উনি ওখানে বসেছে। এবার উনি করে যখন ফিরছে, এবার নানি লক্ষ্য করে দেখে যে আমার মামা যখন ফিরছে যে ওনার পিছনে একটা শ্যাডো ফিগার আমার নানি লক্ষ্য করতে পেরেছে। তো উনি এবার না সেটা দেখে খুব ভয় পেয়ে গেছে। এবার সেই মুহূর্তে উনি সেটা ভয় পেয়ে গেছে, কিন্তু সেটা আমার মামাকে আর বুঝতে দিইনি, কারণ আমার মামা অনেক ছোট ছিল। উনি যদি বুঝতে পারতো তো আমার মামাও হয়তো ভয় পেয়ে যেত। তো নিয়ে চলে এসছে। এবার এই জিনিসটা আমার নানি লক্ষ্য করায় তখন মাওলানা ডেকে, এই যে পেতনির যে তাণ্ডব চলছে আমার মামার উপরে, পেতনিটা নজর পড়েছে, শুধু মামা বলে নয়, ওখানে কম বেশি ছোট কোনো বাচ্চা ওই ঘরে ঢুকলে তাদেরও ক্ষতি করতো। মিন্স হাওয়া বাতাস যেটা হয়তো লাগে, তোমরা হয়তো বিশ্বাস করবে না, বাট এটা রিয়েল ইনসিডেন্ট। কারণ কি, এই বাতাসটা একবার আমারও লেগেছিল। কারণ যতই যাই হোক, নানি বাড়ি আমার ছিল, আমি প্রায় সময় যেতাম মায়ের সাথে। তো
তো একবার হাওয়া বাতাস লেগেছিল, তো সেই সূত্রেই আমার মা এই বিষয়টা পুরোপুরি জানতে পারে যে কি আছে ওখানে আর কি হয়েছে। তো পরবর্তীকালে মাওলানা এনে ডেকে ফুঁক করিয়ে সামনে ছেচের ধারে যে পেতনিটা ছিল সেটাকে ওখান দিয়ে সরিয়ে সেই জাম বাগানের ভিতর দিকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা তো পেতনির ইনসিডেন্ট গেছে। পরবর্তীকালে মানে যেহেতু আমার মামার খুব রাশ হালকা, মানে আমাদেরকে অত ইফেক্ট করতো না, আমাকে ইফেক্ট করেছিল কারণ কি আমি তখন অনেক ছোট ছিলাম। হয়তো এখন আর করে না, কারণ কি এখনো আমি নানির বাড়ি যাই, কোনো ইফেক্ট করে না, জাম বাগান টাগান বাগান ঘুরে বেড়াই, কোনো ব্যাপার নয়। তো জিনিসটা হলো কি, এটা তো পেতনির ফাঁড়া সহজে কেটে গেছিল। এবার হচ্ছে মেন বিষয় জিন আর পরি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, বাট ইসলাম ধর্মে জিন পরি জিনিসটা না মানে খুব মানে মান্য করা, যে আমরা মানি যে আল্লাহ যেমন মাটির মানুষ তৈরি করেছে তেমনি আগুনের তৈরি কোনো জীবও বানিয়েছে যাদেরকে আমরা জিন বা পরি বলে ডেকে থাকি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কারণ কি তারা অদৃশ্য রেখেছে, কারণ তাদেরকে আমরা চোখাচোখি যদি সামনে কোনোদিন দেখে ফেলি তো আমাদের সহ্য করার মতো ক্ষমতা থাকবে না, কারণ তারা পুরো একটা জ্বলন্ত আগুনের জীব। যাই হোক, এবার টপিকটাই আসি যে আমার মামার সাথে হয়েছিলটা কি। তো আমার মামা বেশ বড় হয়ে গেছে, তখন আমিও অনেকটাই বড় হয়েছি, তখন আমি ধরো 3 কি সামথিং 4 এ পড়ি, মানে ওই হাই স্কুলে ওঠার আগেরই কথা। ব্যাক ডেজ মিন্স অনেক দিন, অনেক বছর আগেরই কথা, মানে সালটা আমার মনে নেই মোটামুটি। যাই হোক, তো আমার মামা একটা রাত, তখনও কিন্তু ওখানে লাইটের ব্যবস্থা হয়নি, অবশ্য এখনো লাইটের ব্যবস্থা নেই, কারণ কি রিসেন্টলি আমি হয়তো মামার একটা ব্লগ ছেড়েছি মামার বাড়ির ওইদিকে, তো তাতে দেখবে যে রাস্তা বিদঘুটে অন্ধকার। তো সেই অন্ধকারটা আগেকার যুগে আরো বিচ্ছিরি ছিল, মানে একদম দেখাই যাবে না, মানে তোমার থেকে ধরো 10 হাত দূরে কেউ দাঁড়িয়ে রয়েছে, তুমি তাকেও বুঝতে পারবে না যে ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে, এতটাই অন্ধকার। তো আমার মামা একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছিল, তো তিনি নেমন্তন্ন খেতে গেছিল। এবার খেয়ে দিয়ে ফিরতে ফিরতে স্বাভাবিক রাত হয়েছে, ছেলে মানুষ একটু এনজয় করছিল খেয়ে দিয়ে ওখানে সবার সাথে। এবার যখন উনি ফিরছিলেন, তো উনি লক্ষ্য করে দেখে যে ওনার পিছন পিছন কিছু একটা আসছে, মাথা ঘুরিয়ে দেখছে যে কিছু নেই। তো উনি ভেবেছে উনি ওটা হ্যালিউজিনেট করেছে, যে উনি হয়তো বেশি ভেবে ফেলেছে যে কিছু আসছে, বাট নট দ্যাটস ট্রু। ওনার পিছনে অ্যাকচুয়ালি কিছু একটা আসছিল। এবার সেটা হয়তো আমরা জানতে পারতাম না যে মামার পিছনে কি আসছিল, সেটা আমরা জানতে পেরেছি একটা লোকের কারণে। কারণ কি আমার মামা রাস্তায় ছিল ঠিক কথা, অনেক দূর থেকে একটা বাড়িতে লোক একটা লক্ষ্য করতে পেরেছে যে রাস্তায় একটা লোক আছে। তো হঠাৎ করে দেখে যে মানে যে লোকটা আমার মামাকে নোটিস করছিল, হঠাৎ উনি ওনার বাড়ির জানলা থেকে লক্ষ্য করে দেখে যে আমার মামা হঠাৎ করে হালকা করে আকাশে উড়ে ধপাস করে নিচে পড়েছে। এবার উনি ওটা দেখে না চমকে গেছে যে একটা মানুষ এরকম হাঁটতে হাঁটতে হঠাৎ করে উপরে উড়ার পুরলো কিভাবে। একটা তো মানুষের ভিতরে কিউরিসিটি জাগবে রে বাবা, যে নর্মাল মানুষ একটা হাঁটতে হাঁটতে এরকম উড়ে এসে নিচে পড়ে গেল কোনো মানে আচমকা করে। তো উনি এবার ওনার বাড়ির আশেপাশের আরো অনেকজনকে ডেকে গেল, গিয়ে দেখে যে আমার মামা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এবার পরে যখন আমার মামার জ্ঞান ফেরে, আমার মামা কথা বলতে পারছিল না, লিটারেলি উনি শুধু একটাই আওয়াজ করছিল আর ওনার ঠোঁট আর হাতটা হালকা একটু বেঁকে গেছিল। তো ঠোঁট আর হাতটা ধীরে ধীরে ঠিক হয়ে গেছে, কিন্তু আওয়াজ তখনও বেরোচ্ছিল না। আর যে সময়ের কথা বলছি তখন আমার মামার বিয়ে হয়ে গেছিল, আর ওনার একটা বড় মেয়েও ছিল। বড় বলতে বেশি বড় না, আমার থেকে ছোট, মানে আমি ধরো ক্লাস 4 এ পড়ছি, তো ও ধরো তখন কোলে ছিল, মানে আমার থেকে বেশ অনেকটাই ছোট সে, মানে ওনার বড় মেয়ে। তো এবার যতই যা হোক, এবার বাচ্চা মেয়ে ঘরে আছে, ওইরকম হাওয়া বাতাস তার উপর দিয়ে ওর আব্বুর লেগেছে। তো আমার মামার লাগার কারণে আমার যে ছোট বোনটা সে সবে জন্মেছিল তারও অনেক ক্ষতি হচ্ছিল, কারণ কি সেও একটা বাচ্চা মানুষ। এই আমি যেমন ওই আগের ইনসিডেন্টটাই বললাম যে পেতনিটার কারণে আমার হাওয়া বাতাস লেগেছিল একটা টাইম, বাট ঝাড়ফুঁক করে কমিয়ে দেওয়া হয়েছে। তো এই ইনসিডেন্টটাও ঠিক ওইটার মতো, তাও এটা জিন পরি, সহজে রেহাই পাহাড় মতো নয়। এবার পরীর ঘটনাটায় আসি, এটা যেটা হয়েছে আমার মামা ফেরা, এবার আমার মামা যখন সুস্থ হয়েছে, মামা তখন কথাটা বললো যে ওই দিন রাতে হয়েছিলটা কি, তারপরে একটা মানে রহস্যটা সরলো যে ওই দিন হয়েছিলটা কি। তো এসছিল, তো উনি আসছিল যখন, উনি বলে যে প্রথম ওনার পিছন পিছন কেউ আসছিল বোধহয়, উনি পিছন ঘুরে দেখে কেউ নেই, আর যখন সামনে ঘুরে দেখে সামনে একটা সিংহ দাঁড়িয়ে। এবার তখন সবাই অবাক,
যে সবাই মানছে যে হ্যাঁ এখানে বন জঙ্গল এরিয়া, কিন্তু এখানে তো সিংহ আসার কথা নয়। সবাই শুনে প্রথম হেসে ফেলেছে যে সিংহ তো আসার কথা নয়। কিন্তু তারপরে যখন মামার সিরিয়াসনেস, মামার ওই অবস্থাটা দেখে, তো সবাই তখন একটু বিশ্বাস করতে বাধ্য হয়। কারণ যতই যাক, একটা মানুষ ওইরকম সিম্পলি নর্মাল হেঁটে আস্তে আস্তে গিয়ে ওইরকম হওয়ার কথা নয়। তার উপর দিয়ে যে লোকটা আমার মামাকে ধরে এনেছে বাড়ি অব্দি, তিনিও পর্যন্ত দেখেছে যে আমার মামা হালকা করে আকাশে উঠে আর ধপাস করে নিচে পড়েছে। তো এটা কোনো মতে অস্বীকার্য সেই মুহূর্তে ছিল না, সবার তখন সেটা বিশ্বাস করতে বাধ্য ছিল তারা। কারণ একটা চক্ষু দেখা প্রমাণ সেই লোকটা ছিল। তো মামার কথায় বিশ্বাস করা হলো। তো মাওলানা ডাকা হলো, ফুঁক দিয়ে একটু তাবিজ দেওয়া হলো। তো মামা বেশ কয়েক মাস নর্মাল রয়েছে। আরেক দিনের ঘটনা, তখন বর্ষাকাল। এই যে ঘটনাটা বললাম সেটা হলো মানে গ্রীষ্মকালের, যে জিন ওইভাবে এসেছিল, ক্ষতি করার চেষ্টা করেছিল। এবার এসছে বর্ষাকাল, বেশ কয়েক মাস ঠিকঠাক ছিল। বর্ষাকালে কোনোভাবে তাবিজটা হয়তো কেটে গেছিল। তো বর্ষাকালে আমার মামা সুযোগ পেয়েছিল সেই। এবার আমাদের এই জামবাগান যে প্লেসটা আছে আমাদের বাড়ির পাশেই, ওখানে বর্ষাকালে বিচ্ছিরি রকম পানি জমে, মোটামুটি হাঁটু অব্দি তোমার পানি উঠে যাবেই। তো ওই পানি এবার, তার পাশেই তো বললাম যে এই জাম বাগানটা ক্রস করে তার পাশে তোমরা ভাবে দিগন্ত একটা মানে মাঠ, দিগন্ত মাঠ, দিগন্ত ক্ষেত, আশেপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। তার মধ্যে কেউটের চালা, ইঁদুরের গর্ত, শিয়াল টিয়াল সব থাকতো। মানে বহুত বড় বড় জমি। তো বর্ষাকালে সেই সব জমি পানিতে ভর্তি, কারণ খুব অঝরে বৃষ্টি হচ্ছে। এবার এক রাতের কথা, আমার নানি ঘুমাচ্ছে। এবার আমার নানি ঘুম থেকে উঠে দেখে যে আমার মামা উড়তে উড়তে যাচ্ছে। এবার আমার নানি না ওটা দেখে মানে উনি যে মানে রিয়াক্ট করবে, উনি আর রিয়াক্ট করার সময় পায়নি। উনি তাড়াতাড়ি আমার নানির পিছনে দৌড়, মানে নানি আমার মামার পিছনে দৌড় মেরেছে যে ছেলেটাকে কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার নানি সেই মুহূর্তে সবকিছুর ভয় ভুলে গেছিল শুধুমাত্র তার সন্তানের জন্য। তো উনি দৌড়ে যাচ্ছিল, কিন্তু উনি যখন দেখে যে ছেলেটাকে ওইভাবে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, উনি তো আর দৌড়ে ওই স্পিডটাকে আর ম্যাচ করতে পারছে না যে দৌড়ে দৌড়ে অত স্পিডে যাবে। তো উনি বাড়ির আশেপাশে থেকে আরো কয়েকটা লোককে ডেকে নিয়েছে যে চলো আমার ছেলেটাকে ওইভাবে নিয়ে যাচ্ছে, এবার যেতে হবে। এবার সবাই মিলে গেছে। এবার নানি কে এবার ওই লোকগুলো নানিকে বলেছে যে তুমি বাড়ি থাকো, বাড়িতে আরো বাকি ছেলেমেয়েরা রয়েছে, আমরা গিয়ে খুঁজে আসছি। এবার গেছে। এবার যখন গিয়ে দেখতে পায় যে ওপরে যে একটা হিউজ, ওপরে তাল গাছ থেকে নিচে ধপাস করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার তোমরা বলো যে একটা তাল গাছ থেকে যদি একটা মানুষকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তার কি বাঁচার কোনো সম্ভাবনা ছিল? না, কোনো মতেই তার বাঁচার সম্ভাবনা ছিল না। মানে যে বেগে তাকে ছুঁড়ে ফেলা হয়েছে ওপর দিয়ে, সেই লোক দুটো দেখেছে যে বিচ্ছিরি ভাবে তাকে মানে পড়তে দেখেছে, তাল গাছের উপর দিয়ে পড়তে দেখেছে। তাদের তো জান বেরিয়ে গেছিল, তারা ভেবেছে হয়তো বেঁচেই নেই আমার মামা। যখন ওই বর্ষার মধ্যে গিয়ে চেক করে যে না, আমার মামার এখনো নিঃশ্বাস চলছে আর হাড়কোড় কিচ্ছু ভাঙেনি, মানে নর্মালি রয়েছে, যা শুধু অজ্ঞান হয়ে গেছে। এবার মামাকে তুলে নিয়ে ওরা ঘরে আসলো। আবার মালানা টালানা দেখানো হলো, আবার তাবিজ করা হলো। এবার একদিন আমার নানির স্বপ্ন আসলো। এবার স্বপ্নতে ছিল ওই একটা পরী। এবার পরী আমরা কাকে বলছি? তো আমাদের ইসলাম শরিয়াতে আছে যে আল্লাহ বানিয়েছে আগুনের জীব। এবার আগুনের জীবের মধ্যেও পুরুষ স্ত্রী আছে, তো আমরা পুরুষদেরকে জিন বলে থাকি আর স্ত্রীদেরকে পরী। তো সেই স্ত্রীটা হলো পরী। তো সেই পরীটা আমার মামাকে খুবই পছন্দ করতো এবং আমার মামাকে ভালোবাসতো, তাই আমার মামাকে বারবার প্রোটেক্ট করছিল উনি। সেটা আমার নানি প্রথম জানতো না। এবার পরে একদিন আমার নানির স্বপ্নে ওই পরীটা এসেছিল, এসে বলছে যে তোর ছেলেকে আমি বাঁচিয়েছি, তোর ছেলেকে আমি খুব ভালোবাসি, তোর ধন সম্পত্তি কোনো কিছুর অভাব হবে না, তোর ছেলেটাকে আমায় দিয়ে দে, তোর ধন সম্পত্তির কোনো কিছুর অভাব হবে না। আমার নানি তখন স্বপ্নে বলছে যে না, আমার ছেলে আমি তোকে কেন দেব, আমি আমার ছেলে দেব না তোকে। তো বলছে তোর ছেলেকে ভালো রাখবো, কি এত কিছু বলছে। ঠিক আছে। তো এত কিছু বলার পরেও যখন আমার নানি মানলো না, স্বপ্ন থেকে আমার নানি জেগে উঠলো। যে এবার জেগে উঠে যখন এই ইনসিডেন্ট গুলো আমার মায়ের কাছে বলেছে, আমি অনেক বড় হওয়ার পরেই ঘটনাগুলো অবশ্যই জানতে পেরেছি।
যখন আমি ক্লাস 9 কি 10 এ পড়ি তখন এই ঘটনাগুলো আমি আমার মা আর নানির মুখ দিয়ে শুনে থাকি। তো আমি তখন নানিকে কোশ্চেন করেছিলাম যে নানিমা, তো এরপরে কি হয়েছিল, তুমি কি করেছিলে? তো আমার নানি তখন বলল যে আমি তো ওর কথায় রাজি হইনি, কিন্তু পরীটা তোর মামার অনেকবার প্রাণ বাঁচিয়েছে ওই জিনগুলোর হাত থেকে। আমি তখন জিজ্ঞাসা করলাম যে জিনগুলো মানে কি, মানে একটা জিন ছিল না কতগুলো জিন ছিল? তো আমার নানি তখন বললো 7টা জিন ছিল। আমি বললাম নানিকে যে নানি তুমি কিভাবে জানো 7টা জিন? তখন বললো যে স্বপ্নে যে পরীটা এসেছিল সে আমাকে বলেছিল যে তোর ছেলের পিছনে 7টা বদমাইশ জিন পড়ে রয়েছে, যাকে আমরা খব্বিশ জিন বলে থাকি। তো সেই খব্বিশ জিনগুলো আমার মামার পিছনে পড়েছিল। তো ওই পরীটা যেহেতু আমার মামাকে ভালোবাসতো তাই আমার মামাকে বহুবার বাঁচিয়েছে। তো এবার পরবর্তীকালে যখন আমি শুনি যে আমার নানি মানা করেছিল পরীটাকে, ঠিক কথা, কিন্তু তাও পরীটা মাঝে মাঝে আমার মামাকে নিয়ে বহু দূরে চলে যেত, খেলাধুলা করতো, আবার বাড়িতে ছেড়ে দিয়ে যেত। হয়তো এটা অবিশ্বাস্যকর লাগলেও এটাই হতো, কারণ কি আমার নানি অনেক সময় লক্ষ্য করতো যে আমার মামা ধরো খেলার নাম করে ঘর দিয়ে বেরোলো, বেরিয়ে গেল, এবার নানি ধরো খাওয়ার টাইমে আমার মামাকে খুঁজছে, কোথাও দেখতে হবে না আশেপাশে, হুট করে ঘরে এসে দেখবে যে আমার মামা বসে বসে খাবার খাচ্ছে। এবার যখন আমার মামাকে জিজ্ঞাসা করা হতো কোথায় গেছিলিস, এবার আমার মামা তখন বলতো যে আমি অমুক দূরে গেছিলাম, ওই দূরে গেছিলাম, সেই দূরে গেছিলাম। এবার আমার নানিও তখন চিন্তায় পড়ে যেত যে এইটুখানি একটা বাচ্চা অত দূরে তো যাওয়ার কথা নেই, তার উপর দিয়ে আমার মামার হাতে পয়সাও থাকতো না, কিভাবে যাবে ও? এটা একটা বিষয় ছিল। তো এই হলো বিষয়। এবার ধীরে ধীরে ওটা যে পরীটা ছিল, খব্বিশ দিনগুলো তো আমার মামার পিছন ছেড়ে দিয়েছে, কিন্তু তাও একটা দূর দিয়ে দৃষ্টি, হাওয়া বাতাস লাগতে থাকতো আমার মামার। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে যখন আমার মামার আরো তিনটে তিনটে মেয়ে হলো, মানে ফার্স্ট একটা বড় মেয়ে ছিল, সাথে আরো দুটো যখন মেয়ে হলো, তখন ধীরে ধীরে নজরটা পড়া কেটে গেছে, আর ধীরে ধীরে ওই পরীটাও আমার নানির স্বপ্নে আসা ছেড়ে দিয়েছে। কারণ যেহেতু আমার মামা বিবাহিত হয়ে গেছিল, এবার বিবাহিত পুরুষদের উপরে বেশি নজর দেয়নি। আর সব থেকে বড় বিষয়, পরীটাকে আমার নানি মানা করে দিয়েছিল যে না আমি আমার সন্তানকে দেবো না, আমাকে হাজার তুই সোনা গয়না সবকিছুতে ভরে দিস, আমি আমার ছেলেকে তোকে দিচ্ছি না। তো এইরকম করেই মোটামুটি যে আমার মামার সাথে এত বড় ইনসিডেন্ট ঘটেছে, আমি যখন ফার্স্ট টাইম শুনেছিলাম না আমি বিশ্বাস করতে পারিনি। কিন্তু তখন আমার মা আমার একটা ইনসিডেন্ট আমাকে মনে করে যে মনে আছে একবার তুই মামার বাড়ি গেছিলিস, তোর মামা কথা বলতে পারছিল না, শুধু চুপ করেছিল। এবার আমি তখন অনেক ছোট ছিলাম, তাও একটু মনে করার চেষ্টা করলাম, যখন মনে করি যে হ্যাঁ আমার চোখের সামনে এটা হয়েছিল যে আমার মামা কোনো কথা বলছিল না, কোনো কথা বলতে পারছিল না উনি চেয়েও, মানে উনি চাইছে যে উনি কিছু বলবে বাট বলতে পারছিল না। তো আমার মা তখন বলে যে ওই কথাটা বলতে পারছিল না শুধুমাত্র ওই ঘটনাটার কারণে, যে ওনাকে আকাশে তুলে ওইরকম করে ফেলে দেওয়া হয়েছিল বিয়ে বাড়ি থেকে ফেরার টাইমে। তো তারপরে থেকে আমি জিনিসগুলো বিশ্বাস করলাম। তো এই ছিল আমার নিজের মামার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর গল্প। অঙ্কিতা, কেমন হ্যালো। লাগলো? আমার বিশ্বাস তো করতে মানে প্রবলেম হলেও হুম। বাট গায়ে খুব কাঁটা দিচ্ছে। কারণ ঘটনাটা বিশ্বাস কর ভাই, আমি নিজেও হয়তো বিশ্বাস করতাম না, আমি ক্লাস 9 10 এ পড়ি, যথেষ্ট একটা তখন আমার বুদ্ধি হয়ে গেছে, তার মানে যে কোনটা সঠিক ভুল আমি বুঝতে পারবো। সে তো অবশ্যই, মানে যে কারোর সাথে এরকম যে ইনসিডেন্ট হয়, মানে ভাই এটা কিন্তু জাস্ট রিচুয়াল, কি আমি জাস্ট এটা জাস্ট এতদিন ইমাজিন যার সাথে ঘটছে জিনিসটা তার কিরম ফিল হচ্ছে। আমার মামা অনেক কিছু ফেস করেছে এইসব নিয়ে। হ্যাঁ, মানে এমন কিছু কিছু আনন্যাচারাল জিনিস আছে যেগুলো আমাদের মানে আশেপাশে মাথা থাকে। বোঝার মানে বাইরে, সেগুলোকে এক্সপ্লেন করা যায় না বাট হয়, অ্যাকচুয়ালি সেগুলো ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। অ্যাকচুয়ালি কি বলতো, যতক্ষণ না জিনিসগুলো অনেক সময় আমাদের সাথে হয় না, আমরা সেটা বিশ্বাস করে উদ্ধার হতে পারি না। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু আমি আশা করবো যে এরকম জিনিস কারোর সাথেই না হোক, কারণ কি এই জিনিসগুলো খুব ভয়ঙ্কর হয়, অনেক সময় প্রচন্ড। ঝুঁকিও হতে পারে। আমার কাছেও কিছু ঘটনা আছে, তোকে অন্য একদিন শোনাবো।
ঠিক আছে গাইস, তো আমার ফ্রেন্ডের কাছে অনেক হরর স্টোরি বোধহয় আমরা পেয়েছি, তো সেটা আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।